জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। সংকটময় সময়ে জরুরি কাজের তালিকা 7 দিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার, বিদ্যুৎ, কৃষি, খাদ্য, বন্দর, জ্বালানি, কেনাকাটা এসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন তার অধীনস্থ 25 মন্ত্রণালয়ের সচিবরা। কয়েক ঘন্টা বৈঠক হয়। সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা অবহিত করেন। পরে জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, চলমান কোনো প্রকল্প বাদ দেয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওভার দ্য লাস্ট 50 to 60 ইয়ার্স যে সকল বিসিএস এর ব্যাচের যে পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয়, এই বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। খুব দ্রুতই দেশের বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার দুপুর 2:30টার দিকে বিদেশি কূটনীতিকরা আসতে থাকেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ঠিক 3টায় শুরু হয় নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং, যেখানে অংশ নেন বিভিন্ন দেশের 64 জন প্রতিনিধি। বিদেশি অতিথিদের সামনে সদ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তুলে ধরেন কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং এই সরকারের পরিকল্পনা কী। আধ ঘন্টার ব্রিফিং শেষে বেরিয়ে বিদেশি কূটনীতিকরা জানান, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে আছেন তারা। পরে গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়ায় ভুল তথ্য দেয়া হচ্ছে, তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। শেখ হাসিনার ভারতে থাকার সাথে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. For me, the most important thing was that they will now listen to the voice of the young people. We hope all the best for this country and the people of this country, because Bangladesh always and the people of Bangladesh deserve the best and only the best. ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে। এটাতে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইউথটাকে কতটা গুরুত্ব দিচ্ছি এবং আমি নিজেও আশা করব যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইউথের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে সেখানে। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় আধা ঘন্টা বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের সঙ্গে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দেয়া হচ্ছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে জনগণের বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত।
এদিকে বিএনপির পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াত ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এই আগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস। আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। কাজেই এই 15ই আগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস, এই স্বৈরাচারী ফাসিস্ট সরকারের যে নেওয়া সিদ্ধান্ত, সেটা বাতিল করে কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা আমাদের এই রাষ্ট্র যাতে আর না করে। স্বাধীনতার ঘোষণাপত্রের এটা বিপক্ষ, গণপ্রজাতন্ত্র গঠনের এটা বিপক্ষের চরিত্র যে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো দিবস বা শোক পালনের ঘোষণা করা। পশ্চিমা বিশ্বের কোথাও এটা নেই। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে 3 দফা দাবি জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফেরত এনে ছাত্র খুনের আসামি করে বিচার করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তি ও তার দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। এ সময় ছাত্র জনতার পাশে থেকে গণমাধ্যমের কাছে সর্বোচ্চ সহযোগিতা চান তারা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে কর্মসূচি শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে, সেই শর্ত মেনেই রাজনীতি করতে হবে। সচিবালয়ে জাতীয় হিন্দু ঐক্য জোটের সাথে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এমনকি চাইলে শেখ হাসিনা দেশেও আসতে পারবেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টি তো অভাব নাই। আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। ইন্টারনেট কেন বন্ধ ছিল তদন্ত করে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও এটুআইয়ের দুর্নীতি খতিয়ে দেখে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে তিনি একথা বলেন। 24 ঘন্টার একটা আমরা প্রাথমিকভাবে একটা ব্যাখ্যা আমি চেয়েছিলাম, সেটি হয়তো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা রিপোর্টটা পাবো। কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনিভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা অতি দ্রুত এই আইনটি নিয়ে একটি পদক্ষেপ নেব।
কর্মবিরতি শেষে রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ, তবে কিছু কিছু পয়েন্টে তাদের সাথে এখনও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশকে। গেল 5 আগস্ট সরকারের পদত্যাগের পর কর্মবিরতিতে যায় পুলিশ, ফলে পুলিশ শূন্য হয়ে পড়ে রাজধানী। পরে ঢাকা সহ সারা দেশের ট্রাফিক সিগন্যাল ও সড়কের যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র জনতা। এদিকে 15 আগস্টের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার ঘোষণার পর নিজেদের কাজে যোগ দিতে শুরু করেছে পুলিশ। কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরতে পেরে সন্তুষ্ট তারা। জানান, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সড়ক ব্যবস্থাপনার কাজ এগিয়ে নেবেন তারা। আনসার সদস্য আছে, স্টুডেন্টরা আছে, তারা আমাদের সর্বাত্মক হেল্প করতেছে। আমরা ডিউটির মধ্যেই ছিলাম, কিন্তু আমরা সাইডে ছিলাম, যেহেতু আগে জীবনের নিরাপত্তা, তারপরে তো আমাদের ডিউটি। ট্রাফিক কন্ট্রোলে অনেক হিমশিম খাচ্ছিলাম, কারণ হচ্ছে সিগন্যাল যে কন্ট্রোলের জন্য যে কমিউনিকেশন দরকার সেটা আমাদের গ্যাপ হচ্ছিল। কর্ম তো নামতেই হবে, আমাদের কর্মে আমরা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশে আমরা কর্মে নেমে গেছি। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও কাজে যোগ দিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। এ সময় সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের সাথে নিয়েই কাজ করার কথা জানান তারা। সৈয়দপুরে কাজে ফিরলে ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। যদিও প্রতিটি পয়েন্টে এখনও ট্রাফিক পুলিশ মোতায়েন সম্ভব হয়নি। 6 দিন পর বরিশালের মহাসড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি ও কার্যক্রম দেখা গেছে। সকাল থেকে নগরীর রূপাতলী, নথুল্লাবাদ, আমতলার মোড়, সদর রোড, কাকলি মোড়, জেলখানা মোড় সহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। এদিকে চট্টগ্রামে বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজে যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ। পিরোজপুরের সড়কগুলোতে ও কাজে নেমেছে ট্রাফিক বিভাগ। সকাল 10টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে কাজে যোগ দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। 11 দফা দাবি মেনে নেয়ার পর কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করেছে পুলিশ। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ দমনের অভিযোগ নিতে শুরু করেছে থানাগুলো। বিভিন্ন থানা ঘুরে দেখা যায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে রাজধানীর 50টি থানার প্রায় 37,000 পুলিশ সদস্য। ইতোমধ্যেই অপরাধ দমনের কার্যক্রম শুরু করেছে তারা এবং অভিযোগ নিয়ে থানামুখী হচ্ছে সাধারণ মানুষও। দেশের বিভিন্ন থানার যোগদান করেছেন পুলিশ সদস্যরা। এতে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। সীমিত পরিসরে শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম, তবে বিভিন্ন জেলায় ভিন্ন চিত্রও আছে। পুলিশ সদস্যরা যোগ না দান করায় শুরু হয়নি কার্যক্রম। সেনাবাহিনীর সহযোগিতায় সিলেট মহানগরীতে সীমিত পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম। সিলেট জেলার ওসমানীনগর, জয়ন্তপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট সহ 11টি থানায় পুলিশ সদস্যরা যোগদান শুরু করেছেন, তবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় 2-1 দিনের মধ্যেই শুরু হবে পুলিশি কর্মকাণ্ড। এদিকে নোয়াখালীর 10টি থানার মধ্যে 8টি থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুঝে নিয়েছেন কাজ। আতঙ্ক কাটিয়ে পুলিশ সদস্যরা যোগদান করায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আর শরীয়তপুরে পুলিশ সদস্যরা শহর প্রদক্ষিণ করে কাজ শুরু করেন। কর্মস্থলে ফিরতে পেরে খুশি পুলিশ সদস্যরাও। তবে কিশোরগঞ্জের বেশিরভাগ থানায় এখনও ফাঁকা। থানাগুলোতে কাজের উপযোগী করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শিক্ষার্থীরা। পুলিশ জনতার পাশে আছে এবং জনতার সারিতে থেকে মানুষের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। জনগণের সেবাদান যে কার্যক্রম, সেটা আজকে থেকে আমরা পুরোদমে কার্যক্রম শুরু করছি। আমরা পুলিশ বাহিনীর কাছে বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে আসেন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। কাল থেকে চলবে মেইল, লোকাল, কমিউটার ট্রেন। কমলাপুর স্টেশনের ম্যানেজার জানান, সোমবার বিকেল 5টা থেকে মিলবে 15 থেকে 20 আগস্টের আন্তনগর ট্রেনের টিকিট। 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। তবে সাময়িকভাবে বন্ধ থাকবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল। সোমবার বিকেল 5টা থেকে সারা দেশে একযোগে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে আগামী 15 থেকে 22 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের অগ্রিম যাত্রার টিকিট।
যাত্রী নিরাপত্তার কথা ভেবেই দীর্ঘ প্রায় ২৭ দিন পর আমাদের আগামী 15ই আগস্ট থেকে সারা দেশে সব রুটে আন্তনগর ট্রেন চলাচল করবে এবং আজকে সকাল 6:30টায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী কন্টেইনার নম্বর 602 ঢাকা থেকে যথানিয়মে ছেড়ে গেছে। আর আগামীকাল 13 তারিখ থেকে সকল প্রকার মেইল, কমিউটার, লোকাল ট্রেন চলাচল শুরু হবে। বিভিন্ন কারণে গেল 3 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ 8টি পণ্যবাহী ট্রেন চলাচল করছে। এর মধ্যে সকাল 11টার আগে 6টি মালবাহী ট্রেন ঢাকা, সিলেট, রংপুর এবং দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করে। 8টি ট্রেনের মধ্যে 3টি কন্টেনারবাহী এবং 5টি তেলবাহী ট্রেন। পণ্য পরিবহন নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে আগামীকাল থেকে লোকাল ও মেইল কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। আর আন্তনগর ট্রেনের টিকিট আজ বিকেল 5টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে। সিজিপি হতে বেশ কয়েকটি গুডস ট্রেন বিভিন্ন গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আগামীকাল থেকে আমাদের মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনসমূহ ছেড়ে যাবে এবং আগামী 15 তারিখ সকল আন্তনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। এখন চারদিকে নেছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে দেশের কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় প্রতিটি হামলার তদন্ত করে বিচার করা হবে বলেও জানান তিনি। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে খুলনা বিভাগের 12টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি। পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করা শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা গত কয়েকদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কে ট্রাফিকের কাজ করছে। যানজট ও শৃঙ্খলা ফেরাতে হাজার হাজার ছাত্র মাঠে নেমেছে। তাদের সহায়তা প্রয়োজন। এজন্য সব শ্রেণী পেশার মানুষকে সাধ্যমতো সহায়তার আহ্বান জানান তারা। এছাড়া চট্টগ্রামের উপকূলীয় এলাকা ও দ্বীপ অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে নৌবাহিনী। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে প্রত্যয় জানান প্রধান বিচারপতি। সোমবার দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আশা করেন ন্যায় বিচার পাবেন সর্বস্তরের মানুষ। পরে প্রধান বিচারপতি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন
তিনি। এদিকে ৮ দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সোমবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ। সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। জানান আন্দোলনটা বৈষম্য বিরোধী, সমাজে এখনও যেসব বৈষম্য আছে সেগুলো দূর করাই তাদের লক্ষ্য। এছাড়া গণমানুষের প্রত্যাশা পূরণেও তারা কাজ করবেন বলেও উল্লেখ করেন। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে নবনিযুক্ত এই 2 উপদেষ্টা। আপনাদের এক্সপেকটেশনটা যদি আমরা ফুলফিল করে দিতে পারি, যারা এই 1-1.5 মাসে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন বৃথা না যায়, এবং এটা করার উদ্দেশ্য একটাই, প্রতিজন এই দেশের প্রতিজনের অধিকার সংরক্ষণ করতে হবে। জাতি আমাদের উপরে অনেক কিছু প্রত্যাশা করে, আমরা চেষ্টা করব আমরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ছাত্র জনতার বিজয় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা 11টার পর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। বনানীতে মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য, এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রা নীতিমালা করার কারণে সার্বিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, এ কাজ করতে গিয়ে নীতির সাথে সাংঘর্ষিক পদক্ষেপও নিয়েছে ব্যাংকটি। সোমবার সকালে সিপিডির অফিসে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
ব্যাংকের যে কর্মকর্তা, উপরের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, তারপরে ব্যাংকে যে লোন স্যাংশন করার প্রক্রিয়া, লোন পুনর্তফসিল করা, লোন রাইট অফ করা, এই ধরনের, এবং ব্যাংকের ভিতরে নিজেদেরও অনেক দুর্বলতা, যেমন ইন্টারনাল কন্ট্রোল কিংবা কমপ্লায়েন্স রিস্ক, এগুলি বিষয় রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক কিছু মানদণ্ড যেমন বেজেল 3, সেগুলোর যে প্রয়োজন, যেগুলোর সেই সূচকগুলোতে পারফর্ম করা রিকোয়ারমেন্টগুলি, সেগুলো পরিপালনে দুর্বলতা এগুলি রয়েছে। যে সরকারি আসুক না কেন, ব্যবসায়ীরা তাদের সাথেই কাজ করবে বলে মন্তব্য করেছেন শীর্ষ ব্যবসায়ীদের নেতারা। রপ্তানির ধারা বজায় রাখা নিয়ে সোমবার রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে তারা এ কথা বলেন গত 15 বছর ব্যবসায়ীরা তাদের ইচ্ছা অনুযায়ী মত প্রকাশ করতে পারেননি। সরকারের কাছে নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন না করারও আহ্বান জানান তারা। এনবিআরের চেয়ারম্যান সহ যারা এই দেশের শিল্প খাতকে পিছিয়ে নিয়েছিল তাদের পদত্যাগ দাবি করেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএস সহ শীর্ষ রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যেমন গ্যাসের দাম 15 টাকা থেকে 30 টাকা হয়ে গেল, একটা মেপে কথা বললে না ব্যবসায়ীদের পক্ষে। 15 টাকা থেকে 30 টাকা গ্যাসের বিল দিয়ে আমরা কিভাবে ব্যবসা করতে পারি, কিভাবে আমরা বাঁচতে পারিনি, এই কথা বলতে পারেননি। কেন পারেন নাই? যেহেতু আপনারা সবাই দলীয় ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন, দলীয় স্বার্থ নিয়ে আপনারা সেখানে কথাবার্তা বলেছেন। আমি অনুরোধ করবো, আসেন দলীয় কাজটা দলীয় প্ল্যাটফর্মে করি। যখনই ব্যবসায়িক অর্গানাইজেশন আসবো, এখানে ব্যবসায়ীদের স্বার্থের কথা বলি, দলের কথা আমরা ভুলে যাই। তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান, তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সরকার কি আওয়ামী লীগের আসে, কি বিএনপির আসে, কিচ্ছু আসে যায় না। সরকার জনগণের সরকার, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে এবং যারা অন্যায় করবে তার বিচার হইতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। 2009 ও 2010 সালের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক 2 চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন এবং শিবলি রুবায়েতুল ইসলামের 14 বছরের শাসনামলে পুঁজিবাজার বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। সোমবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানায় তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, এই 2 ব্যক্তির নিজস্ব স্বার্থের কারণে শেয়ার বাজারের ক্ষতি হয়েছে। সেই সাথে রোড শোর নামে অর্থ পাচার এবং পুঁজিবাজার স্থিতিশীল করার নামে তহবিল গঠন করে বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা আত্মসাৎ করেছে। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানায় ডিবিএ। মানসিকতার পরিবর্তন না হলে পণ্যের দর নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএসটিআই এর মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। সোমবার নগরীর উত্তরা 6 নম্বর সেক্টরের বিডিআর বাজারে অভিযান পরিচালনা শেষে তিনি একথা বলেন। মহাপরিচালক বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএসটিআই। তিনি বলেন, আমরা মনিটরিং থেকে চলে যাওয়ার পর যদি আবারও দাম বাড়ানো হয় তাহলে তা হবে দুঃখজনক। তিনি বলেন, পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে চাঁদাবাজি কমাতে হবে, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। মাছের বাজারে অসঙ্গতি যেটা পেলাম, তারা কালার্ড লাইটটা ব্যবহার করছে। কালার্ড লাইটটা ব্যবহার করে মানুষ এক ধরনের প্রতারিত হচ্ছে। আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না। যে মাছটা পচা আপনি বুঝতে পারতেন, সেটাকে আপনি চকচক করছেন। প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে। এখন আমরা চলে গেলাম, ছাত্র ভাইরা চলে গেল, আবার যদি ব্যবসায়ীরা যদি লাগায় মানুষকে প্রতারিত করে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে আমরা অ্যাওয়্যার করলাম, এই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মাঝে ডেভেলপ না করে আইন আদালত দিয়ে আপনি কতক্ষণ ঠিক রাখবেন? আমরা ওইটার বিরুদ্ধে সংগ্রাম করছি। আমরা চাচ্ছি যে আমূল পরিবর্তনটা আসুক। নোয়াখালীর সোনাইমুড়ির বেগমগঞ্জ 4 কূপের 3টি স্তরে সন্ধান মিলেছে গ্যাসের। এই কূপ থেকে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে প্রত্যাশা বাপেক্সের। চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া খনন কাজ শেষে এখন চলছে সর্বনিম্ন স্তরের প্রোডাকশন টেস্ট। শুরুতে এখান থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে ধারণা করা হয়েছিল। তবে লেয়ার জোনে
গ্যাসের অবস্থা দেখে কূপটিকে আরও বেশি সম্ভাবনাময় বলছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে শিগগিরই গ্যাসের মোট মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ভবিষ্যতে এখানে বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন রোহিঙ্গারা। এরই মধ্যে নতুন করে আসা অনেক রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় সীমান্তে নজরদারি ও পাহারা বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। গেল এক সপ্তাহে বাংলাদেশে পালিয়ে আসার সময় আলাদা নৌকাডুবির ঘটনায় 44 রোহিঙ্গার মরদেহ ভেসে আসে টেকনাফের বিভিন্ন সৈকতে। এছাড়া 5 আগস্ট বাংলাদেশে পালিয়ে আসার সময় মিয়ানমারে ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গার মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে উদ্বিগ্ন স্থানীয়রা। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে স্থানীয় একটি দালাল চক্র সীমান্তের অন্তত 10টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আনার চেষ্টা করছে, যাদের কয়েকজনকে বিজিবি আটক করলেও অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তবে নতুন করে কতজন অনুপ্রবেশ করেছে এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর সোমবার খুলেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে প্রথম দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন কারণে 1 মাস 11 দিন বন্ধ থাকে বরিশাল বিশ্ববিদ্যালয়। পরে সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের লিখিত দাবির মুখে সকল রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, প্রথম দিন হওয়ায় উপস্থিতি কম, তবে খুব শীঘ্রই উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় এবং রাজনীতি নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। প্রায় 42 বা 43 দিন পর আজকে প্রথম ক্যাম্পাস খুলেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা রায় এসেছে, এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই সন্তুষ্ট। একদিনের নোটিশেই ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। আমাদের শিক্ষার্থীরা হল থেকে অনেক দূরে ছিল, অনেকের বাড়ি অনেক দূরে। সঙ্গত কারণে সবাই ঠিকমতো হয়তো ক্লাসে এসে পৌঁছতে পারেনি। আমরা আশা করছি আজকে থেকে যেহেতু ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ফুলফিল ক্লাস কার্যক্রম চলবে। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষাকে ঘিরে সিন্ডিকেট বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষকরা প্রাইভেট কোচিং সেন্টারে যুক্ত হয়ে নিজেদের আয় রোজগারে ব্যস্ত সময় কাটান, ফলে ব্যাহত হয় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। আর এই সুযোগে রাজনৈতিক বলয়ে থেকে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের জিম্মি করে আসছে। আধা ঘণ্টাব্যাপী চলায় মানববন্ধনে এসব শিক্ষক এবং কোচিং সেন্টার চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পাশাপাশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চর্চা চালুর দাবি জানানো হয়। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতি পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় পদদলিত হয়ে মারা গেছেন 7 জন। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোববার রাতে জেহানাবাদ জেলায় বাবা সিদ্ধনাথ মন্দিরে আয়োজন করা হয় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের ভিড় বাড়তে থাকলে একসময় কর্তৃপক্ষ লাঠিচার্জ করে, যাতে হুড়োহুড়ির মধ্যে পদদোলনের শিকার হন অনেক ভক্ত। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঘোষণা দিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারকে 4 লাখ রুপি করে সহায়তা দেয়া হবে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযানে
গাজায় আরও 22 ফিলিস্তিনির প্রাণ গেছে। এতে 7 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে 39,790 জনে। এছাড়া গত কয়েকদিনে হামলায় গাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলের 75,000-এর বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আশ্রয় কেন্দ্র থেকেও পালাতে বাধ্য করা হচ্ছে অসহায় মানুষদের। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রতি নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে হামাস। ইতিমধ্যে এ বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কি না তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে ঢুকে টানা 7 দিন ধরে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডের বেশ কিছু অংশ দখল নেয়ারও দাবি করেছে কিয়েভ। মস্কো অভিযোগ করছে তাদের সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করে এই কয়দিনে অন্তত 30 কিলোমিটার ভিতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া কুরস্ক অঞ্চলে কর্তৃপক্ষের দাবি ইউক্রেনের হামলায় তাদের বহু মানুষ আহত হয়েছেন, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ায় হামলার বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করার পর থেকে কিয়েভে আক্রমণ জোরালো করেছে মস্কো। রোববার রাতে চালানো বিমান হামলায় কিয়েভে অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের সুমি অঞ্চলেও হামলা করা হচ্ছে। এসব হামলায় উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন মারিয়া। এতে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। টাইফুনের আঘাতে গোটা উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইওয়াতে প্রিফেকচারের কুজি সিটি সহ বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধসে পড়েছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা। সতর্কতা জারি করা হয়েছে পার্শ্ববর্তী মিয়াগি প্রিফেকচারেও। পরিস্থিতি মোকাবিলায় সেখানে স্থাপন করা হয়েছে আশ্রয় কেন্দ্র। দাবানলের আগুনে পুড়ছে গ্রিস ও স্পেন। রোববার বিকেলে শুরু হওয়া দাবানলে এখনও পুড়ছে গ্রিসের রাজধানী এথেন্সের 35 কিলোমিটার উত্তরের একটি গ্রাম। 1800 মানুষের বসবাস করা এই গ্রামটিতে শুরু হওয়া দাবানল বাতাসের কারণে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ছে। রাজধানী এথেন্সের আকাশে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। ভয়াবহ এ দাবানল মোকাবিলায় হিমশিম খাচ্ছেন গ্রিসের 400-র বেশি দমকল কর্মী। 16টি প্লেন ও 13টি হেলিকপ্টার থেকে পানি ফেলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। অন্যদিকে স্পেনের আরাগন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাজিলে দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ ও ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার জন্য সাও পাওলোতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য এগুলো নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রাজিলের বিমান বাহিনী। ইতিমধ্যে বিমানের ইঞ্জিন ও এসব ধ্বংসাবশেষ অঞ্চলটির তদন্ত পরিষেবার সদর দপ্তরে রাখা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার পারানা রাজ্য থেকে সাও পাওলোর উদ্দেশ্যে যাওয়ার সময় ভিনহেডো শহরে বিমানটি বিধ্বস্ত হয়ে 4 জন ক্রু সহ 62 জন আরোহী প্রাণ হারায়। জানা গেছে দুপুর 1:21 পর্যন্ত বিমানটি স্বাভাবিকভাবে উড়ছিল। 1 মিনিট পর হঠাৎ রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাইলটের কাছ থেকে জরুরি বা প্রতিকূল আবহাওয়ার বিষয়ে বার্তা আসেনি। 30 দিনের মধ্যে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে তদন্ত সংস্থা সেনিপা। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড শহরের রিসোর্টে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। সোমবার পর্যটন শহর কেয়ার্নসের ওই রিসোর্টে থাকা হোটেলের ছাদে এই দুর্ঘটনা ঘটে। এরপর কয়েকশো অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় রিসোর্ট কর্তৃপক্ষ। কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ জানিয়েছে টুইন ইঞ্জিন হেলিকপ্টারটি হোটেলের ছাদের সংঘর্ষে 2টি রটার ব্লেড ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পাইলটকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
গ্যাস লাইনের লিকেজ থেকে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে লাইন ঠিক করতে যাওয়া বাল্টিমোর গ্যাস এবং ইলেকট্রিক ঠিকাদার নিহত হয়েছেন। এছাড়াও এই বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। এর মধ্যে একজন স্থানীয় বাসিন্দা, আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে হারফোর্ড কাউন্টির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এছাড়াও এই দুর্ঘটনায় ওই বাড়ি ও সেখানে থাকা গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। জানা গেছে গ্যাস লাইন লিকেজ হয়েছে বুঝতে পেরে তা ঠিক করতে জরুরি গ্যাস সেবা কর্মীদের ডাকা হয়। কাজ শুরু করার এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। লিকেজ ছাড়াও আর কী কারণে এটি ঘটতে পারে তা জানতে তদন্ত শুরু হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।